আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি সানি বলছি সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। এর আগেও বেশ কিছু রেজিস্টর, ক্যাপাসিটর অর্থাৎ কম্পোনেন্ট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম, যে মোবাইলের পার্টস পরিচিতি অর্থাৎ কিভাবে কোন কম্পোনেন্ট কিভাবে কাজ করে। এ ব্যাপারে অনেকগুলো ভিডিও দেওয়ার পরে আপনাদের মাঝে কনফিউশন, এখনও অনেকে বুঝতে পারেননি যে কম্পোনেন্টগুলো কিভাবে কাজ করে। তো এর আগের যে পার্টগুলো দিয়েছি সেই পার্টগুলো দিয়ে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। তো লাস্ট একটা ফিনিশিং এই সিরিজটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা যদি চান, আপনারা যদি পছন্দ করেন এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই এই সিরিজের মধ্যে যতগুলো কম্পোনেন্ট, ক্যাপাসিটর, রেজিস্টর যা আছে সব বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। এই জন্য গুরুত্ব সহকারে ভিডিওটি দেখে এবং লাস্টে সুন্দর একটা কমেন্ট করবেন যে আপনি এই ধরনের ভিডিও চান কিনা, কারণ আপনার প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা খুব শ্রদ্ধা এবং সম্মানের সহিত আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়ে থাকি। সবার কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না ঠিকই, কিন্তু আমি যে আপনার কমেন্টগুলো পড়ি না তা কিন্তু একেবারেই না। তো বন্ধুরা, চলুন আমরা মাদারবোর্ডে ব্যবহৃত সকল কম্পোনেন্ট নিয়ে আলোচনার এই সিরিজে প্রথম সিরিজ আমি আপনাদের মাঝে এই মুহূর্তে এক্সপ্লেন করতে যাচ্ছি। কম্পোনেন্ট বলা হয় হচ্ছে মোবাইলের মধ্যে ওই সকল পার্টস যেগুলোর আইসির আশেপাশে থাকে, ছোট বড় মিলাইয়া ঝিলাইয়া, এবং যেগুলোর সাথে সরাসরি বৈদ্যুতিক সম্পর্ক থাকে, সেটা সরাসরি বৈদ্যুতিক হোক বা আউটগোয়িং হোক, যে কোনো বৈদ্যুতিক সম্পর্ক থাকে সেগুলোকে বলা হয় কম্পোনেন্ট। তার মাঝে আছে ক্যাপাসিটর, আছে রেজিস্টর, আছে কয়েল, তারপরে ডায়োড, ট্রানজিস্টর, এবং একই সাথে আপনি পাচ্ছেন হচ্ছে মোসফেট। তো এগুলো সবই আমি পার্ট বাই পার্ট নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আলোচনা করব ক্যাপাসিটর এক্স্যাক্টলিভাবে কিভাবে কাজ করে। তো ক্যাপাসিটর মূলত মাদারবোর্ডের মধ্যে সবচেয়ে একেবারে বেশির মধ্যে কয়েকটা কম্পোনেন্ট ব্যবহার করা হয়, তার মধ্যে ক্যাপাসিটর অন্যতম, যার ডোনেটিং লেটার হচ্ছে সি, অর্থাৎ সার্কিটের মধ্যে যদি কোথাও লেখা থাকে সি, তার মানে সি দ্বারা বোঝানো হয়েছে ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের সিম্বল মূলত দুই রকম হয়, একটা হচ্ছে সোজা আড়াআড়ি, আর একটা হচ্ছে সোজা। তো যেই পাশে দেখতে পাচ্ছেন দুইটা সিম্বল কখন কোনটার ব্যবহার করা হয় সেটা আমি আপনাদেরকে পুরোপুরি বুঝাবো। এটা ইউনিট প্রকাশ করা হয় হচ্ছে ফ্রাট দিয়ে, অর্থাৎ মাপার ক্ষেত্রে ফ্রাট ব্যবহার করা হয়। আর যেমন ওজন মাপার ক্ষেত্রে কিলো বা মন এরকম আমরা ব্যবহার করে থাকি, ঠিক সেইভাবে ফ্রাট ব্যবহার করা হয়। আমরা যদি আপনাকে একটা ডায়াগ্রাম দেখাই, তাহলে ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে C1 এবং C2 এবং C3। এই C1 এবং C2 এই দুইটার যে আইকনটা একরকম এবং সির আইকনটা অন্যরকম, অর্থাৎ এখানে দুই ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এই জন্য দুই ধরনের আইকন, এই দুইটাই মূলত ক্যাপাসিটরের আইকন। এখন আপনাকে জানতে হবে যে টাইপ অফ ক্যাপাসিটর, কত ধরনের ক্যাপাসিটর রয়েছে মাদারবোর্ড মানে এসএমডি সার্কিটের ক্ষেত্রে। তো মূলত দুই প্রকার ক্যাপাসিটর মার্কেটে অ্যাভেলেবল, মানে একটা হচ্ছে পোলারাইজড, একটা হচ্ছে নন পোলারাইজড। তো পোলারাইজড ক্যাপাসিটর কি, পোলারাইজড যেটাকে আমরা পুলার ক্যাপাসিটর অনেকে বলে থাকি, অথবা নন পুলার, আমরা সংক্ষিপ্ত টেকনিশিয়ানরা এইগুলো ব্যবহার করি। তো পোলারাইজড ক্যাপাসিটর মূলত হলুদ এবং কালো কালার হয়, আর এটার হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ দিক আছে, অর্থাৎ এক পাশ নেগেটিভ এবং অন্য পাশ পজিটিভ। আপনি যদি উল্টাইয়া পাল্টাইয়া পজিটিভ নেগেটিভ উল্টা পাল্টায় যদি ভুল করে লাগান, তাহলে আপনার মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা থাকে এবং ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এই পোলারাইজড ক্যাপাসিটরের কাজ হচ্ছে এটার মধ্যে বেশ কিছু চার্জ ধরে রাখে, যেটা পরবর্তীতে মাদারবোর্ডের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা আমি এই মুহূর্তে এই ভিডিওতে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমি শুধু এক্সপ্লেন দিচ্ছি যে পোলারাইজড ক্যাপাসিটর কীভাবে কাজ করে এবং ক্যাপাসিটর মূলত কাজ কী। তো এই যে স্যাম্বল, পোলারাইজড ক্যাপাসিটর স্যাম্বল হচ্ছে এইটা। এর আগে আপনারা দেখেছিলেন যে ক্যাপাসিটরের মূলত দুইটা স্যাম্বল হয়, তার মধ্যে ওইটা। আর এটা হচ্ছে নন পোলারাইজড ক্যাপাসিটর। নন পোলারাইজড ক্যাপাসিটর মাদারবোর্ডের মধ্যে অহর অনেক ব্যবহার করা হয়, আর এগুলো দেখে অনেকে আপনার ভুল করে এগুলোকে অনেক সময় কয়েলও বলে থাকেন, কিন্তু আপনাকে জানতে হবে যে নন পোলারাইজড ক্যাপাসিটর মূলত ব্রাউন, গ্রে অ্যান্ড লাইট কালার হয়ে থাকে, আর এটার কোনো নেগেটিভ পজিটিভ কোনো দিক নাই। মানে মাদারবোর্ড থেকে উঠে গেলে আপনার কনফিউজ থাকার দরকার নাই, কারণ বিগত দিনে আপনারা আমাকে প্রশ্ন করেছেন এর কোনো পজিটিভ নেগেটিভ দিক আছে কি না। না, আপনারা যে কোনোভাবেই লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটার আইকন হচ্ছে এরকম সোজাসুজি। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে ক্যাপাসিটর আইকন এবং কোনটা কিভাবে চিনবেন। তো এখন হচ্ছে ক্যাপাসিটরের কাজ কি, ক্যাপাসিটর মূলত কি কাজ করে। ক্যাপাসিটরের মূল কাজ হচ্ছে ফিল্টারিং করা, অর্থাৎ নিজের ক্ষতি করে অন্যকে ভালো রাখা। ধরুন একটা আইসিকে ভালো রাখার জন্য 3.7 ভোল্টেজ প্রয়োজন,
এমত অবস্থায় 7 ভোল্টেজ দেওয়া আছে। যদি কোনো কারণবশত যদি 4 পয়েন্ট ভোল্টেজ চলে যায় তাহলে হচ্ছে এই অতিরিক্ত চার্জটা ক্যাপাসিটর নষ্ট করে নিজে নষ্ট হয়ে পরবর্তীতে 3.7 সাপ্লাই দেয়। এটার আরও বেশ কিছু কারণ আছে, মানে অল্টারনেটিভ এসি, তারপরে ডিরেক্ট এসি, বিভিন্ন ক্ষেত্রে ডিসি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মানে জোর গতির বিদ্যুৎকে মানে স্মুথ করে দেওয়া হয়েছে, মানে এক পাশে আড়াআড়িভাবে আসছে এবং অন্য পাশে স্মুথ হয়ে গেছে। এটাও হচ্ছে ক্যাপাসিটরের কাজ। এরপরেও যদি আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে ক্যাপাসিটর নিয়ে আরও বিস্তারিত, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরে বোঝানোর ট্রাই করব। এটার মাপার নিয়ম হচ্ছে মাল্টিমিটারের বাজার রেঞ্জ, মাল্টিমিটারের বাজার মোড যেখানে ধরার পর কন্টিনিউটি হয়, ওই কন্টিনিউটি নেওয়ার পরে তখন আপনার মাদারবোর্ডে হচ্ছে আপনার লাল যে প্রুফ আছে, মানে আপনার মাল্টিমিটারের লাল যে প্রুফটা আছে, এই লাল প্রুফটা গ্রাউন্ডে ধরতে হবে, নেগেটিভটা গ্রাউন্ডে না, এবং নেগেটিভ লাইনটা আপনার ক্যাপাসিটরের দুই প্রান্তেই ধরতে হবে। দুই প্রান্তে ধরার পর এক প্রান্তে বিট দিবে, এক প্রান্তে বিপ হবে এবং অন্য প্রান্তে কিছু মান দেখাবে। যদি দেখেন যে এক পাশে বিপ দিচ্ছে এবং অন্য পাশে মান দেখাচ্ছে, তার মানে আপনার ক্যাপাসিটরটি ভালো আছে। আসলে এক্স্যাক্টলিভাবে যদি আপনি মাপতে চান তাহলে কিন্তু এটা মাপতে পারবেন না আমাদের নর্মাল যেই মাল্টিমিটারগুলো আছে তার মাধ্যমে। আর এটা হচ্ছে নর্মাল টেকনিশিয়ানদেরকে একটা নর্মাল ধারণা দেওয়ার জন্য এই প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করে থাকি। মানে এক পাশও নেগেটিভে ধরে অন্য পাশ নেগেটিভ এবং অন্য পাশে বিপ হবে, মানে এক পাশে বিপ হবে এবং অন্য পাশে মান দেখাবে, এরকমটা হলে ক্যাপাসিটর ভালো। আর এটার দ্বিতীয় স্টেপ, মানে দ্বিতীয় একটু ভালো স্টেপে যদি পরীক্ষা করতে চান তাহলে হচ্ছে আপনার ক্যাপাসিটরটা উঠাতে হবে মাল্টিমিটারের বাজার মোড নিয়ে ওই একইভাবে। তারপর হচ্ছে এই ক্যাপাসিটরের দুই প্রান্তে ধরতে হবে, এই পাশ এবং ওই পাশ, নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো পাশ ধরতে পারেন। ধরার পরে যদি বিপ দেয় তার মানে খারাপ, যদি বিপ হয় তাহলে খারাপ, আর যদি দেখেন যে কোনো মান দেখাচ্ছে তাহলে নর্মাল খারাপ, মানে কিছুটা খারাপ কিছুটা ভালো। আর যদি কিছুটা খারাপ কিছুটা ভালো আর হচ্ছে যদি কোনো কিছু হয় না, মানে মান দেখাবে না, কিচ্ছু হবে না, আপনার মাল্টিমিটার যেরকম আছে সেরকমই থাকবে, তাহলে বুঝতে হবে যে আপনার ক্যাপাসিটরটি এক্স্যাক্টলিভাবে ভালো আছে। ওয়ার্কিং অফ কয়েলস, মানে কয়েল কিভাবে কাজ করে, কারণ কয়েল অনেক রকম হয়, কিন্তু আপনারা হয়তো বা এই কয়েলের মধ্যে সব কিছু মিলাই ঝিলাই ফালান যে আসলে কয়েল কয় প্রকার বা কী কাজ করে। তো কয়েল যদি আপনি ভাঙেন তাহলে এই কয়েলের মধ্য থেকে বের হবে বেশ কিছু ওয়্যার, বেশ কিছু তার, যেগুলোর নাম হচ্ছে কপার ওয়্যার। তো একটা নির্দিষ্ট পরিমাণ কয়েলের প্যাচের ফলে মূলত এই কয়েলটা তৈরি হয়। দুই ধরনের কয়েল ব্যবহার করা হয়ে থাকে এখানে, একটা হচ্ছে থিক কয়েল আর একটা হচ্ছে থিন কয়েল, মানে থিন ওয়্যার। তো এই দুই ধরনের ওয়্যার ব্যবহার করে মূলত আসলে এই কয়েলগুলো সৃষ্টি হয়। কয়েল নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছিলাম আপনাদের মাঝে, কিন্তু তবু মনে করলাম যে কয়েল নিয়ে আরেকটু আলোচনা করা যাক না কেন। তো কয়েলের মধ্যে একটা হলো বাক কয়েল। বাক কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজকে নিম্নগতি করা আর অন্য দিক থেকে কারেন্টকে উচ্চগতি করা। আপনি হয়তো এখন কিছুটা কনফিউজড যে এটা কি ধরনের কথা, বাক কয়েলের এই কাজ। আর বাক কয়েলের নাম হয়তো বা এর আগে আপনারা শোনেন নাই, তো আপনারা দেখে থাকবেন। প্রথমত আপনাকে জানতে হবে যে ধরেন সিপিইউকে চালানোর জন্য 2.7 ভোল্ট এবং 3 এম্পিয়ার প্রয়োজন। এটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। এখন এই যে নির্দিষ্ট পরিমাণ একটা ভোল্ট, এইটাকে স্থগিত করে মানে স্টাবিলাইজ করে দেওয়াটাই হচ্ছে কাজ। পাওয়ার আইসির আশেপাশে যে কয়েলগুলো দেখেন আপনারা, অধিকাংশ যে কয়েল সেগুলো হচ্ছে বাক কয়েল। আর এই বাক কয়েলের কাজ হচ্ছে পাওয়ার আইসি থেকে সরাসরি পাওয়ার নিয়ে এটাকে ডিফারেন্টভাবে মানে স্টাবিলাইজ করে তারপর হচ্ছে কোনো আইসিকে সংগ্রহ মানে ডেলিভারি করা। তো এই বাক কয়েলের কাজই হচ্ছে এইটা, উচ্চ গতির যেই কারেন্ট থাকে সেটাকে কিছুটা স্টাবিলাইজ করে। আর কয়েল আরও অনেক প্রকার হয়, সেই কয়েলগুলো নিয়েও আমি আপনাদের মাঝে এখন আলোচনা করব। তো আরও একটা কয়েল রয়েছে যেটার নাম হচ্ছে বুস্ট কয়েল। অবভিয়াসলি আপনি এই নামটা হয়তো বা অনেকবার শুনছেন, যেগুলো লাইটিং সেক্টরে ব্যবহার করা হয়। আর আমরা জানি এলসিডি যে লাইট আছে, এই লাইটের ক্ষেত্রে অনেকগুলো লাইট ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের বর্তমান ডিসপ্লেতে অনেকগুলো লাইট। এটা হচ্ছে একটা সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন হচ্ছে অনেকগুলো বাতি থাকবে কিন্তু নেগেটিভ পজিটিভ থাকবে দুইটাই। তো আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, এক একটা বাতি জ্বালানোর জন্য দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় প্রায় 24 ভোল্ট এতগুলো বাতি জ্বালানোর জন্য। এখন আমরা জানি ভিব্যাট বা ভিপিএইচ
অর্থাৎ ব্যাটারিতে ভোল্টেজ থাকে 3.7, তাহলে এত ভোল্টেজ আপনি পাবেন কোথায়? 24 ভোল্ট আপনি পাবেন কোথায়? তো এই 24 ভোল্ট মানে বাতিটাকে জ্বালানোর জন্য মূলত এই বুস্ট কয়েল ব্যবহার করা হয়। বুস্ট কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজকে বাড়ানো। তো বুস্ট কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজকে বাড়ানো এবং কারেন্টকে স্থগিত করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বুস্ট কয়েলের কাজ কী। আর এর সিম্বল হচ্ছে এরকম, মানে বাঁকানো বাঁকানো, আর এটা ইউনিট হচ্ছে হেনরি। আর ডোনেটিং লেটার হচ্ছে এল অথবা এফবি, মানে সার্কিটের মধ্যে যেথায় লেখা থাকবেন যে এল এবং এফবি, ওইটাই হচ্ছে মূলত বুস্ট কয়েলের আইকন। আর হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে এই সাধারণ যে মাল্টিমিটারগুলো আছে, এই মাল্টিমিটারগুলো দিয়ে মূলত আসলে এই কয়েলটাকে পরিমাপ করা যায় না। এই জন্য বিভিন্ন ধরনের পাওয়া যায় মাল্টিমিটার। আপনি চাইলে সেগুলো আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন অথবা আপনার নিজ দায়িত্বে সেগুলোকে সংগ্রহ করে নিতে পারেন। ডায়োড নিয়ে এর আগেও বেসিক ইনফরমেশন আমি আপনাদের মাঝে অনেক দিয়েছিলাম। আপনারা জানেন যে ডায়োডের কাজ হচ্ছে বিদ্যুৎকে একমুখী করা, কিন্তু আপনি কি জানেন যে ডায়োডের আরও বেশ কিছু কাজ আছে এবং ডায়োড অনেক প্রকার হয়? সেই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। দেখতে পাচ্ছেন টম এখান থেকে দরজা থেকে ঢুকলো এবং দরজাটাকে লক করে দিল সে। পরবর্তীতে অন্য কেউ ওই দরজা থেকে আর কিন্তু যেতে পারবে না, অর্থাৎ দরজাটা লক করা। সেমভাবে আমি আপনাদেরকে যদি আরও একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে দেখতে পাচ্ছেন যে চার্জার থেকে চার্জ যাচ্ছে ব্যাটারির মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের এক প্রান্তে একটা দাগ আছে, ওইখান থেকে আর ভোল্টেজ এদিকে আসতে পারবে না, অর্থাৎ একমুখী, কারেন্টকে একমুখী করা। তো ডায়োডের মূলত দুইটা দিক হয়, একটা হচ্ছে ক্যাথোড এবং অন্যটা হচ্ছে অ্যানোড। অ্যানোড মানে পজিটিভ আর ক্যাথোড মানে নেগেটিভ। তো এটার হচ্ছে এসি টু ডিসি, এটার আরও একটা কাজ হচ্ছে মানে এসিকে ডিসি করা। এরপর এর সিম্বল হচ্ছে এরকমটা, মানে এক পাশে দাগ দেওয়া থাকবে, যেই পাশে দাগ দেওয়া থাকবে ওদিক থেকে বের হবে। তো ডায়োড হচ্ছে এক প্রকার না, ডায়োড কয়েক প্রকার হয়। মাদারবোর্ডের মধ্যেই বিভিন্ন রকম ডায়োড ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে এক এক করে এখন দেখানোর চেষ্টা করব। তো একটা হচ্ছে টিভিএস ডায়োড, হচ্ছে এটা ইএসডি প্রোটেকশনের কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক, আর ইলেকট্রোস্ট্যাটিক কি, চলেন আমি আপনাদেরকে দেখাই যে আসলে এই কয়েলগুলো কিভাবে বা কোথায় থাকে। আমি এই মুহূর্তে একটা স্ক্যামেটিক ডায়াগ্রাম আপনাদের মাঝে ওপেন করলাম, মানে এই ডায়োডটাকে চিনানোর জন্য। একটু জুম করে নেই। দেখতে পাচ্ছেন এখানে এই যে টিভিএস, এখানে যে ডায়োডগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে টিভিএস ডায়োড। আর এগুলো হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জিং মানে প্রোটেকশনের কাজ করে। যেমন মাথায় ঘষার ফলে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এক ধরনের বৈদ্যুতিক ফিল্ড তৈরি হয়েছে, যেগুলো বিভিন্ন রকম বস্তুকে আকর্ষণ করছে। তো এই যে মানে ডিসচার্জিং যেই কাজটা, এটা মূলত কিভাবে হয়? অনেক সময় মোবাইল আমরা হাতে ধরে থাকলে আমরা জানি হাতের মধ্যে একটা বৈদ্যুতিক সম্পর্ক থাকে, বিদ্যুৎ থাকে, যেটা মোবাইলে নিলে মোবাইলে সমস্যা হয়। তখন এই যে এই ডায়োডগুলো অন এবং অফ করার সময় তখন হাত থেকে যে চার্জগুলো নেয় এগুলো মূলত খেয়ে ফেলে। তো এই খেয়ে ফেলার ফলে আপনার মোবাইলের অন্য যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলো ঠিক থাকে। তো এই জন্য বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের স্মার্টফোনগুলোতে মূলত এই অনেক সময় কাজ করার টুইজার দিয়ে কিন্তু একটা ভোল্টেজ আপনার মোবাইলের মধ্যে যাচ্ছে। মোবাইল খোলার সময় যদি গ্লোভস ব্যবহার না করেন তাহলে অনেক সময় কিন্তু মোবাইল ডেড হয়ে যেতে পারে। অর্থাৎ মোবাইল ডেড এই কারণে হয়, অনেক সময় নতুন মোবাইল খুললেও দেখবেন যে ডেড হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনার মোবাইলে গ্লোভস পরেন না, এই জন্য হাত থেকে বিদ্যুৎ নেয়, আর বিদ্যুৎ নেওয়ার ফলে ওই মোবাইলগুলো ডেড হয়ে যায়। যে মোবাইলে এই ডায়োডগুলো ব্যবহার করা হয় না, ওই মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এর গায়ে লেখা থাকে এফ, অর্থাৎ এফ দিয়ে এটা প্রকাশ পায়। আর দেখতে পাচ্ছেন এক পাশে দাগ আছে, যেই পাশে দাগ ওই পাশ থেকে হচ্ছে বিদ্যুৎ বের হয়। তো এর আগেও বলেছিলাম যে একমুখী করার জন্য হচ্ছে ডায়োড ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক, অর্থাৎ যেই পাশ থেকে দাগটা আছে ওই পাশ থেকে বিদ্যুৎ বের হইতেছে। এখন যদি এটাকে উল্টাভাবে দেন তাহলে কিন্তু আপনার লাইটটা জ্বলবে না। তো এইভাবেই মূলত আসলে একটা ডায়োড কাজ করে। এরপর ডায়োডের মধ্যে আরও একটা ডায়োড আছে, যেটা হচ্ছে এলইডি ডায়োড। অর্থাৎ এলইডি ডায়োড দেখতে ঠিক এরকমটা, আর এটার কাজ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট পাস। ডায়োডের মধ্যে আরও একটা ডায়োড হচ্ছে, সেটা হচ্ছে ইনফ্রারেড ডায়োড। ইনফ্রারেড বলতে বোঝানো হয়, এর আগে
আমি একটা সেন্সর নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে ইনফ্রারেড সেন্সর নিয়ে আলোচনা করেছিলাম। এটাকে সেন্সর অথবা ডায়োড বলা যেতে পারে। আর টেস্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে মাল্টিমিটারের ডায়োড রেঞ্জে নিয়ে আপনাকে এই সব ডায়োডগুলো এইভাবে মাপতে হবে। ডায়োড রেঞ্জে নিয়ে হচ্ছে যে কোনো দুইটা প্রোব এক পাশে রাখেন, মানে দুই পাশে রাখেন, মান দেখাবে কিছু, এবং অন্য পাশে এটাকে উল্টাইয়ে ধরলে, মানে ডায়োডটাকে আবার যদি উল্টাইয়ে দেন তাহলে মান দেখাবে না, অর্থাৎ একদিকে মান দেখাবে অন্যদিকে মান দেখাবে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডায়োডটি ভালো আছে। এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব রেজিস্টর নিয়ে। রেজিস্টরের নাম হচ্ছে রেজিস্ট্যান্স, অথবা হিন্দিতে যেটাকে বলা হয় রুকাওয়াত। তো রেজিস্টরের কাজ হচ্ছে কারেন্টকে স্থগিত করা বা নির্দিষ্ট একটা পরিমাণ ভোল্টেজ নেয়া, কোথাও কোনো ভোল্টেজ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাস করা। তো রেজিস্টর নিয়ে এর আগে আলোচনা করেছিলাম। রেজিস্টর মূলত সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল রেজিস্টর, একটা হচ্ছে নাম্বারিং রেজিস্টর। তো আজকে নাম্বারিং রেজিস্টর আমি আপনাদেরকে বুঝাবো যে কোড দেখে কিভাবে নাম্বারিং রেজিস্টর আইডেন্টিফাই করা যায়, অথবা নর্মাল রেজিস্টর মূলত কিভাবে কাজ করে। তো রেজিস্টর মূলত প্রকাশ পায় হচ্ছে আর দিয়ে। রেজিস্টর নিয়ে এর আগেও আমি আপনাদের মাঝে আলোচনা করেছিলাম। তো ওই ভিডিও দেখে আপনারা হয়তো বা অনেক কিছু শিখতে পেরেছেন, কিছু বাকি থেকে গিয়েছিল। তো রেজিস্টর প্রকাশ পায় আর দিয়ে, যার ইউনিট প্রকাশ পায়, মানে মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয় ওহম রেঞ্জ। তো আজকে বিস্তারিত ওহম নিয়েও আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। বোঝানোর জন্য আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখা যাক। ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন R2, তারপরে আছে R1 এবং ডান পাশে আছে R3। অর্থাৎ মাদারবোর্ডের মধ্যে যদি দেখেন যে আর লেখা, তার মানে আপনাকে বুঝতে হবে যে এগুলো রেজিস্টর। রেজিস্টর মাপার নিয়ম হচ্ছে 1000 ওহম = 1 কিলো ওহমস, এবং 1000 কিলো ওহম = 1 মেগা ওহমস, এবং 1 কোটি ওহম = 1 এম অথবা 1000 কিলো ওহমস। তো এই কিলো ওহমসের যে সূত্রটা, এই সূত্রটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে বোঝানোর আরও চেষ্টা করব সহজ ভাষায়, কারণ আপনারা জানেন যে সানি সবসময় চেষ্টা করে সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে আপনি ভিডিও টিউটোরিয়ালটা আমার সার্থক হয় এবং আপনি বুঝতে পারেন। বোঝানোর জন্য চলুন একটা উদাহরণ টানা যাক। ধরে নিচ্ছি এটা একটি ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে 10 ভোল্ট আছে, এবং এই 10 ভোল্ট দিয়ে আপনি কোনো একটা ইলেকট্রিসিটি অথবা যে কোনো একটা ডিজিটাল ঘড়ি ওপেন করতে যাচ্ছেন। তো ডিজিটাল ঘড়িটা চালাতে গেলে ধরেন প্রয়োজন হবে 3.19 ভোল্টেজ। তো মাঝখানে দেখতে পাচ্ছেন 10 ভোল্টেজ থেকে 3.19 ভোল্ট কিভাবে কনভার্ট করলাম, মাঝখানে আমরা ব্যবহার করলাম 100 ওহমসের একটি রেজিস্টর। তো এইভাবে রেজিস্টর ব্যবহার করার ফলে আপনি চালাতে পারবেন। এবং এই জিনিসটা যদি অন্যভাবে করি, অর্থাৎ এখান থেকে যদি রেজিস্টরটাকে উঠাইয়া দিই, তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি 10 ভোল্ট গিয়ে ডিজিটাল ঘড়িটাকে আঘাত করলো এবং ঘড়িটা এই মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ এর মধ্যের সার্কিটগুলো পুড়ে গেল। টাইপ অফ রেজিস্টর অর্থাৎ কোডিং রেজিস্টর, আপনার মাদারবোর্ডের মধ্যে এরকম বিভিন্ন রকম কালা, সাদা অথবা বিভিন্ন রকম রেজিস্টর দেখতে পাওয়া যায়। তো এই রেজিস্টরগুলোর গায়ে বিভিন্ন রকম কোড লেখা থাকে, লাইক 100, 200 অথবা বিভিন্ন রকম ডট দিয়ে অঙ্কন করা হয়। তা এই মুহূর্তে আমি আপনাদের মাঝে আলোচনা করব যে কোডিং দ্বারা কী বোঝানো হয়, মানে কত কোডিংয়ে কত রেজিস্টরের মান নির্ধারণ করা হয়, এই বিষয়টি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কোড রেজিস্টরের গায়ে যদি লেখা থাকে, কোনো রেজিস্টরের গায়ে যদি লেখা থাকে 100, তার মানে হচ্ছে 10 ওহম। যদি থাকে 230, তাহলে 23 ওহম, এবং যদি থাকে 232, তাহলে হচ্ছে 2300 ওহম। এখন ব্যাপারটা হলো যে প্রথম যে দুইটা সংখ্যা 100, এখান থেকে 00 বাদ গেল কেন, এবং পরবর্তীতে যে 232, এখানে আরও দুইটা সংখ্যা বাড়লো কেন, এটা জানার জন্য আপনাকে একটা ক্যালকুলেশন জানতে হবে। দেখতে পাচ্ছেন 1 = 0, এবং 2 = 2টা 0, 3 = 3টা 0, অর্থাৎ 4 = 3টা 0। এই জন্য লাস্টে 2, মানে 2 সংখ্যার পরে যা হবে, যেমন 2 সংখ্যার পরে লাস্টে 232-এর ক্ষেত্রে 2 সংখ্যা প্রথম 2 এবং 3 এবং লাস্টে 2, অর্থাৎ 2 = 2টা 0। তো এভাবে করে মূলত কোডিং বোঝানো হয়। কোনো রেজিস্টরের গায়ে যদি লেখা থাকে আর মানে বোঝানো হয়েছে ডট, আর সমান যদি ডট হয় তাহলে 2 = 2, এবং
22 = ডট এবং ডট =22। কে দ্বারা মূলত কিলো ওহমসকে বোঝানো হয়, আর মাঝখানে যদি কে হয় তার মানে ডট, মাঝখানে যে কোনো ওয়ার্ড হলেই সেটা ডট। আর কে দ্বারা কিলো ওহমস বোঝানো হয় তার মানে 2.2 কিলো ওহমসের এটা রেজিস্টর। আর 2.22 কে অর্থাৎ 22 মানে 22 কিলো ওহমসের রেজিস্টর। আর .22K মানে 0.22 কিলো ওহমস। এম সমান যদি ডট হয় তাহলে 2.2 এম ওহমস। আর 22 এম 22 এম ওহম। এভাবে করে মানে ডটকে .22 ওহম এবং 0 ওহম। কোনো কম্পোনেন্টের গায়ে যদি লেখা থাকে 0 তার মানে বোঝানো হয়েছে ফিউজ রেজিস্টর, অর্থাৎ মাদারবোর্ডের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই রেজিস্টরগুলো ততগুলো ব্যবহার করা হয় না, একটা অথবা দুইটা এগুলো ব্যবহার করা হয় ফিউজ রেজিস্টর। আর এগুলো হচ্ছে মোবাইল ভালো রাখার ক্ষেত্রে বিভিন্ন রকম ভূমিকা পালন করে, মানে এটা নষ্ট হয়ে মোবাইলকে ভালো রাখে। এই ফিউজগুলো দিলে ওই মোবাইলগুলো চার্জিংয়ের ক্ষেত্রে ডেড হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে বা বিভিন্ন ক্ষেত্রে ডেড হওয়ার সম্ভাবনা কম থাকে। আশা করি বুঝতে পেরেছেন মানে কম্পোনেন্ট পরিচিতির এই সিরিজটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে দ্বিতীয় সিরিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আর বলে রাখি, সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। প্রত্যেক মাসে আমাদের এখানে একটা ব্যাচ শুরু হয়। মোবাইল হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রশিক্ষণ দিয়ে থাকি। ছাত্রদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা যদি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে এখনই অগ্রিম একটা সিট বুকিং করে রাখতে হবে।